হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আমাদের কোভিডের যে সেকেন্ড ওয়েভ তার সঙ্গে লড়াই এখনও চলছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সমস্ত রকম বোর্ড এক্সামিনেশন ক্যান্সেল হয়ে গেছে। তো এরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যখন আমরা লড়াই করছি বেঁচে থাকবার জন্য, সেরকমই একটি সময়ে আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করব বলে সিদ্ধান্ত নিয়েছি, সেই কবিতাটি আমাদের প্যান্ডেমিকের সঙ্গে লড়াই করবার সাহস বা শক্তি হয়তো দেয় না, কিন্তু এই ক্রমবর্ধমান সমাজে, যে সমাজে হিংসা, এত হানাহানি, মানুষের প্রতিবেশীকে দূরে সরিয়ে দেওয়ার যে প্রবণতা, বিশেষ করে যেটা আমরা কোভিডের সময় দেখেছি, ফার্স্ট ওয়েভে তো অবশ্যই, সেকেন্ড ওয়েভে যদিও এই দৃশ্য অনেকটাই পরিবর্তন হয়েছে, যে সোশ্যাল ডিস্ট্যান্সিং শব্দটিকে আমরা এমনভাবে গ্রহণ করেছি যে কোনো কোভিডে আক্রান্ত ব্যক্তি তাকে আমরা অচ্যুত করে রেখেছি। অন্তত প্রথম ওয়েভে তো এটা ভীষণভাবে দেখা গেছিল। আজকের এই কবিতাটি নিয়ে খুব বেশি ক্রিটিক্যাল আলোচনা আমি করব না। জেনারেলি আমার যে সমস্ত কবিতাগুলো নিয়ে আমি আলোচনা করেছি সেগুলোতে আমি কবিতার ক্রিটিক্যাল অ্যানালিসিস করবার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে স্বল্প সময়ের মধ্যে। কিন্তু আজকের যে কবিতাটি নিয়ে কথা বলবো, সেই কবিতার অর্থ এতটাই সরল এবং সুন্দর, সেই কবিতার যে অন্তর্নিহিত মেসেজ, যে বার্তা কবিতাটি দেওয়ার চেষ্টা করছে, সেটি এতই সহজবোধ্য যে এই কবিতাটিকে নিয়ে খুব বেশি ক্রিটিক্যাল অ্যানালিসিস করা বা খুব বেশি কাটাছেঁড়া করা দরকার নেই। যাই হোক, আমি কবিতাটি শুরু করি। পরে ডেসক্রিপশানে আমি কবিতাটি কপি পেস্ট করে দেবো। কবিতাটির নাম হচ্ছে দ্য কোল্ড উইদিন। যিনি লিখেছেন তার নাম জেমস প্যাট্রিক কিনে। জেমস প্যাট্রিক কিনে সম্বন্ধে দু একটি কথা বলি। তিনি ছিলেন মূলত একজন আইরিশ কবি। তার জন্ম 1923 এবং তিনি মারা যান 1974। অর্থাৎ বেসিক্যালি হি ওয়াজ আ 20th সেঞ্চুরি পোয়েট। তার শৈশবটি ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটে, কারণ তাদের অর্থনৈতিক যে অবস্থা, পারিবারিক যে আর্থিক অবস্থা, সেটা খুবই খারাপ ছিল। তো তিনি যে সমস্ত কবিতাগুলি তার সারা জীবনে লেখালেখি করেছেন, বেশ কিছু পত্রপত্রিকায় লিখেছেন, সেই কবিতাগুলির মধ্যে দ্য কোল্ড উইদিন এই কবিতাটি সবচেয়ে বেশি পপুলার। এবার আমি কবিতাটি শুরু করি। খুব সহজ ছোট্ট কবিতা, কিন্তু এর ইন্টারনাল মিনিং, যে মেসেজ কবিতাটি দেওয়ার চেষ্টা করছে, সেটা আমরা শিখতে পারলে বোধহয় সমাজটাকে আরেকটু সুন্দরভাবে তৈরি করতে পারব। শুরু করা যাক। 6 humans trapped by happenstance in bleak and bitter cold. Each one possessed a stick of wood, or so the story is told. অর্থাৎ 6জন মানুষ বিপদে পড়ে আটকে গেল। ভীষণ ঠান্ডার দেশ, ভীষণ ঠান্ডার রাত। সেই 6জন মানুষ সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কোনো একটা জায়গায় আটকা পড়ে গেল, এবং প্রত্যেকের হাতেই একটা করে কাঠ ছিল, ছোট্ট কাঠের টুকরো। সেকেন্ড স্ট্যান্জা। They are dying fire in need of logs, but the first one held hers back. For of the faces round the fire, she noticed one was black. সেই 6জন মানুষের হাতে একটি করে কাঠ ছিল, কাঠের টুকরো ছিল, এবং সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য যে আগুনের প্রয়োজন, বা কোনো জ্বলন্ত আগুনকে বাঁচিয়ে রাখার জন্য
যে ফিউলটা দেওয়ার প্রয়োজন, সেই ফিউল তাদের হাতেই কিন্তু ছিল, কিন্তু সেই 6 জনের মধ্যে প্রথমজন তিনি তার হাতের কাঠটা দিলেন না। কেন দিলেন না? তার হঠাৎ তিনি লক্ষ্য করলেন সেই 6 জনের মধ্যে একজন কালো চামড়ার মানুষ বসে রয়েছে। অর্থাৎ তার মনে হলো সে যদি এই কাঠের, তার নিজের হাতে যে কাঠটুকু রয়েছে সেইটুকু কাঠ, সেটুকু তক্তা সে যদি আগুনে দিয়ে দেয়, তাহলে সেই আগুনটা আরেকজন কালো চামড়ার মানুষ শেয়ার করবে। তিনি রাজি হলেন না। অর্থাৎ টিপিক্যাল রেসিজম, কালো চামড়ার মানুষের প্রতি তীব্র বিদ্বেষ। অর্থাৎ তিনি তার হাতের কাঠটি দিলেন না। থার্ড স্টান্জা। The next man, looking across the way, saw one not of his church and couldn't bring himself to give the fire his stick of birch. তারপরে যিনি বসেছিলেন, অর্থাৎ প্রথম যিনি ছিলেন, তিনি তো তার হাতের যে বার্চের কাঠ সেটা দিলেন না, কারণ তিনি চাননি যে তিনি যে আগুনটা জ্বালিয়ে রাখছেন, তিনি যে কাঠটুকু স্যাক্রিফাইস করছেন, সেই আগুন অন্য একজন কালো চামড়ার মানুষকে বাঁচিয়ে রাখুক, সেটা তিনি চাননি। দ্বিতীয় জন তিনি লক্ষ্য করে দেখলেন সেই 6 জনের দলে একজন রয়েছে যে খ্রিশ্চান নয়, অর্থাৎ যার ধর্ম তার নিজের ধর্ম থেকে আলাদা। তিনি সরে আসলেন। তিনিও তার নিজের হাতে যে বার্চ গাছের ছোট্ট কাঠের টুকরোটি ছিল সেটা তিনি দিলেন না। কারণ তিনি চাননি খ্রিস্টান নয় বা ক্রিশ্চিয়ান নয় এরকম কোনো ব্যক্তির সঙ্গে তিনি উষ্ণতা বা জীবনটাকে ভাগ করে নিতে চাননি। অর্থাৎ ধর্মীয় সংকীর্ণতা, রিলিজিয়াস প্রেজুডিস, সেই রিলিজিয়াস প্রেজুডিস থেকে তিনি নিজের হাতের কাঠটুকু স্যাক্রিফাইস করতে পারলেন না। তারপরে স্টান্জা। The third one sat in tattered clothes. He gave his coat a hitch. Why should his log be put to use to warm the idle rich? তৃতীয় যে ব্যক্তি, তিনি ছেঁড়া জামা কাপড় পরেছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি অত্যন্ত দরিদ্র একজন। তিনি একবার মনে করলেন যে তার হাতের কাঠটুকু তিনি আগুনে দেবেন, যাতে আরও বেশ কিছুক্ষণ আগুনটা জ্বালিয়ে রাখা যায়। কিন্তু তিনিও সেই কাজটি করলেন না। কেন করলেন না? কারণ তার মনে হলো যে তিনি যে দরিদ্র সমাজ থেকে উঠে এসছেন এবং তার সামনে যে সমস্ত ধনী ব্যক্তিরা রয়েছে, তিনি মনে করলেন এরা আমার শ্রেণী শত্রু। অর্থাৎ আমি একজন গরিব ব্যক্তি, আমি কেন আমার হাতের কাঠটুকু দিয়ে দেব এবং সেই আগুন থেকে তাপ নেবে সেই সমস্ত ধনী ব্যক্তিরা যারা এতদিন আমাকে শোষণ করে এসছে। অর্থাৎ সমাজের যে টিপিক্যাল ধনী বনাম দরিদ্র যে দ্বৈরথ, যে দ্বন্দ্ব, সেটা এখানে কাজ করছে। সেই কারণে তৃতীয় ব্যক্তি তিনি একবার ভেবেও পিছিয়ে আসলেন, কারণ তিনিও চাইছেন না কোনো কিছু স্যাক্রিফাইস করতে তাদের জন্য যারা তার থেকে ইকোনমিক্যালি ভালো অবস্থায় সমাজে বিরাজ করে। পরের স্টান্জা। The rich man just sat back and thought of the wealth he had in store and how to keep what he had earned from the lazy, shiftless poor. সেই যে ছেঁড়া জামা কাপড় পরা ব্যক্তি, তার পাশেই একজন ধনী ব্যক্তি বসেছিলেন। তিনি তখনও বসে বসে তার সম্পত্তি কত সেই সম্পত্তির হিসেব করছেন এবং তিনি মনে মনে ভাবছেন তিনিও বা তার হাতের কাঠটুকু কেন দেবেন
যেখানে তিনি যদি তার হাতের কাঠটুকু দিয়ে দেন তাহলে যে আগুনটা তৈরি হবে সেই আগুন থেকে এমন একজন মানুষ সেই আগুনের উত্তাপ ভাগ করে নেবে যার সাথে তার সামাজিক স্ট্যাটাস মেলে না। অর্থাৎ স্ট্যাটাস কোর যে ঝামেলা, স্ট্যাটাস কোর যে দ্বন্দ্ব, যে এর ঠিক আগের স্টান্সায় যেরকম গরিব লোকটি ছেঁড়া জামা কাপড় পরে বসে ভাবছিল যে কেন আমি স্যাক্রিফাইস করব, আমি স্যাক্রিফাইস করলে আমার যে আমি যে স্যাক্রিফাইসটা করছি সেটা ভাগ করে নেবে সমাজের একজন বড়লোক শ্রেণীর মানুষ, একজন উচ্চবিত্ত শ্রেণীর মানুষ যার সাথে আমার শ্রেণী শত্রুতা রয়েছে। ঠিক একই রকমভাবে তার পাশে বসে একজন উচ্চবিত্ত বা প্রভাব প্রতিপত্তিশালী মানুষ, তিনি ভাবছেন আমি যদি আমার হাতের কাঠটুকু দিয়ে দিই তাহলে এই আগুনটা ভাগ করে নেবে আরেকটি গরিব এবং অবশ্যই তার স্ট্যাটাসের সঙ্গে মেলে না এমন একজন ব্যক্তি। অর্থাৎ তিনিও সরে আসলেন কোনো কিছু শেয়ার করা থেকে। তারপরের স্ট্যান্সা, দ্য ব্ল্যাক ম্যানস ফেস bespoke revenge as the fire passed from his sight, for all he saw in his stick of wood was a chance to spite the white. এবার ওই সেই প্রথম ব্যক্তি যে কালো চামড়ার মানুষটিকে দেখে সরে এসেছিলেন, এবার সেই কালো চামড়ার মানুষটির পালা। তার হাতেও একই রকম একটি কাঠের তক্তা রয়েছে, কিন্তু সে ভাবছে দীর্ঘদিন ধরে কালো চামড়ার মানুষদের উপর যে ধরনের অত্যাচার, যে ধরনের ব্রুটালিটি হয়ে এসছে, যে ধরনের ব্রুটাল ফোর্স তারা অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে, তাদের প্রতি যে অন্যায়, অপমান, অমর্যাদা হয়েছে, আজকে বুঝি সেটার প্রতিশোধ নেওয়ার দিন। তো সেই কালো চামড়ার মানুষটি সাদা চামড়ার মানুষটিকে দেখে মনে করছে কেন আমি আমার হাতের কাঠটা দেব, কারণ আমি যদি আমার হাতের কাঠটুকু দিয়ে দিই তাহলে যে আগুনটা হবে সেই আগুনের উত্তাপ ভাগ করে নেবে একজন সাদা চামড়ার মানুষ, যে কিনা আমাদের অর্থাৎ এই কালো চামড়ার মানুষদের উপর অত্যাচার করে এসছে, আমাদেরকে মানুষ বলেই মনে করেনি। অর্থাৎ ঠিক যেরকমভাবে সাদা চামড়ার মানুষটি রেশিয়াল ডিসক্রিমিনেশনে ভুগছিল, এই কালো চামড়ার মানুষটির মধ্যেও তখন প্রতিশোধ স্পৃহা কাজ করছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম, একটা বিষয় খুব স্পষ্ট, যে নিজেকে বাঁচানোর চিন্তার থেকেও প্রত্যেকে যারা এখানে উপস্থিত ছিলেন তারা অন্যের যাতে কোনোভাবে উপকার না হয় সে ব্যাপারে বেশি কনসার্নড। পরের স্টান্সা, দ্য লাস্ট ম্যান অফ দিস ফরলর্ন গ্রুপ did not accept for gain, giving only to those who gave was how he played the game. আরেকবার রিপিট করি, the last man of this forlorn group did not accept for gain, giving only to those who gave was how he played the game. এই দলের একদম শেষে যিনি বসেছিলেন তিনি আবার একজন অর্থলোভী পিশাচ। অর্থাৎ তিনি যে কোনো ট্রানজ্যাকশানের মধ্যে লাভ ক্ষতি হিসেব না করে কোনো সিদ্ধান্ত নেন না। অর্থাৎ তার স্বভাবটাই হচ্ছে যে কোনো সম্পর্ককে টাকার বিচারে লাভ ক্ষতির হিসাবে বিচার করে দেখা। অর্থাৎ যখন তার সময় আসলো, যখন তার পালা আসলো, সেও তার হাতের কাঠটুকু স্যাক্রিফাইস করলো না এটা ভেবে যে এইটা করার মধ্যে দিয়ে তার কোনো মানিটারি গেইন নেই, তার কোনো আর্থিক লাভ এখান থেকে হবে না, এবং তিনি হি ইজিলি রেস্ট্রেইনড হিমসেলফ ফ্রম স্যাক্রিফাইসিং দ্য পিস অফ উড দ্যাট হি হ্যাড ইন হিজ হ্যান্ড। অর্থাৎ তিনি নিজেও তার হাতের কাঠটুকু দিলেন না। লাস্ট স্টান্সা, their logs held tight in death's still hands was proof of human sin. They didn't die from the cold without, they died from the cold within. একদম শেষ স্টান্সায় এসে কবিতার নামকরণের যে সার্থকতা,
যে কবিতাটির নাম দ্য কোল্ড উইদিন, সেটা বুঝিয়ে বলছেন। তিনি বলছেন এই পরের দিন সকালে দেখা গেল এই 6 জন মানুষের প্রত্যেকেই ঠান্ডায় মারা গেছে। প্রত্যেকের হাতেই সেই কাঠের টুকরোটি ধরা ছিল, যেভাবে খ্রিশ্চানদের হাতে ক্রস ধরা থাকে। সেই প্রত্যেকটি মানুষেরই এই যে মৃত্যু ঘটল, এই মৃত্যু কোথাও একটা অরিজিনাল সিন, অর্থাৎ বিবলিক্যাল মিথে যে অরিজিনাল সিন, মানুষের যে পাপ করবার, অন্যায় করবার, ভুল করবার যে আদিম অনাদি প্রবণতা, এ প্রত্যেকটা মানুষের মৃত্যু সেই আদিম অনাদি প্রবণতা থেকেই হয়েছে বলে কবি মনে করছেন। এবং তিনি শেষে এসে বলছেন এরা কেউ কিন্তু বাইরের ঠান্ডার জন্য মরেনি। আমি শেষ 2 লাইন আবার বলছি, দে ডিডন্ট ডাই ফ্রম দ্য কোল্ড উইদাউট, অর্থাৎ বাইরের যে ঠান্ডা, যে ঠান্ডার মধ্যে তারা আটকে পড়েছিলেন, সেই ঠান্ডার জন্য কিন্তু এরা কেউ মারা যাননি। তাহলে কেন মারা গেছেন? লাস্ট লাইন, দে ডায়েড ফ্রম দ্য কোল্ড উইদিন, অর্থাৎ তাদের নিজেদের ভিতরে মনুষ্যত্ব যে বহুদিন আগেই মারা গেছিল, তাদের নিজেদের ভিতরের যে বরফের থেকেও সাংঘাতিক ঠান্ডা একটা স্রোত বইছিল, যে ঠান্ডা স্রোত মানুষের অন্তরাত্মাকে চাপা দিয়ে দেয়, সেই ঠান্ডা স্রোতের জন্য তারা মারা গেলেন। অর্থাৎ বাইরের ঠান্ডা তাদের মারতে পারেনি, তাদের নিজেদের যে চারিত্রিক এবং আত্মিক উষ্ণতার যে অভাব, সেই ঠান্ডা থেকে, সেই কোল্ডনেস থেকে, সেই ওয়ার্মথের অভাব থেকে তারা মারা গেলেন। অর্থাৎ এবার যদি আমি এই কবিতাটির আর একবার রিপিট করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় গল্পের মতো, যে 6 জন মানুষ এটি প্রতিকূল পরিবেশে আটকে পড়েছেন, ভীষণ ঠান্ডার পরিবেশ, এবং সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের সামান্য একটু আগুন প্রয়োজন ছিল। সেই আগুনের জ্বালানি হিসেবে তাদের সকলের হাতেই একটা করে কাঠের তক্তা ছিল, কিন্তু কেউ নিজের হাতের কাঠটুকু আগুনে স্যাক্রিফাইস করতে পারল না। প্রথমজন যে সাদা চামড়ার মানুষ, তার মনে হলো এই আগুন কালো চামড়ার মানুষ ভোগ করবে, সুতরাং সে সরে আসলো। দ্বিতীয়জন যিনি বসেছিলেন, তার মনে হলো যে এই দলে একজন আছে যে খ্রিশ্চান নয়, অর্থাৎ ধর্ম একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ালো, মানুষের প্রাণের থেকেও ধর্ম এখানে বড় হয়ে দাঁড়ালো, তিনি সরে আসলেন। তারপরে যিনি বসেছিলেন ছেঁড়া জামাকাপড়ের সে মানুষটি, তিনি মনে করলেন কেন আমি আমার হাতের কাঠটুকু দিয়ে দেব যে আগুন বড়লোক শ্রেণীর মানুষরা ভোগ করবে, তারা তো আমাদের শ্রেণী শত্রু, তিনিও সরে গেলেন। তার পাশে যে বড়লোক মানুষটি বসেছিলেন, তিনি উল্টো জিনিস ভাবলেন, তিনি ভাবলেন আমি আমার হাতের কাঠটুকু দিয়ে দেব আর সেই আগুনটা ভোগ করবে একজন গরিব মানুষ, যার সাথে আমাদের স্ট্যাটাস কোনোভাবেই মেলে না, কেন দেব, তিনিও সরে আসলেন। তারপর যিনি ছিলেন তিনি কালো চামড়ার মানুষ, তিনি মনে করলেন এইবার আমি সুযোগ পেয়েছি, দীর্ঘদিন ধরে সাদা চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষের ওপর যে তীব্র অত্যাচার করে এসছে, আজকে আমি সেই অত্যাচারের বদলা নেব। ফলে সেও সরে আসলো। একদম যে শেষ মানুষটি বসেছিল, সে ভাবলো যে এই কাজটা করার মধ্যে দিয়ে আমার কোনো আর্থিক লাভ হবে না, তাহলে যেখানে আমার আর্থিক লাভ নেই, পুরো সম্পর্কের সমীকরণটাই যেখানে টাকা পয়সার উপর নির্ধারিত, সেখানে কেন আমি আমার হাতের কাঠটুকু বিসর্জন দেব। এই করতে গিয়ে দেখা গেল পরদিন সকালে 6 জনই মারা গেছে। এই কবিতাটি কেন আমি কবিতাটি নিয়ে আলোচনা করলাম, বা কেন আমি সিদ্ধান্ত নিলাম যে এই কবিতাটা নিয়ে আলোচনা করা উচিত, কারণ এই কবিতাটি আজকের যুগে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে এতটাই প্রাসঙ্গিক, এবং এর রেলেভেন্সটা আমার মনে হয় যেমন অতীতে ছিল, বর্তমানে আছে এবং আগামীতেও থাকবে। আমাদের সমাজে এই যে রেশিয়াল ডিসক্রিমিনেশন, কাস্টিজম, রিলিজিয়াস প্রেজুডিস,
স্টেটাস কো বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, এই যে এত রকমের যে বিভাজন আমাদের সমাজের মধ্যে, এত রকমের যে আমাদের মানুষের ইগো, যে ইগো ভেঙে তারা বেরিয়ে আসতে পারে না, যে ইগো ভেঙে বেরিয়ে আসলে হয়তো সমাজটাকে, হয়তো না, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে সমাজটাকে আরও অপূর্ব সুন্দর করে তৈরি করা যেত। এই কবিতাটি কোথাও একটা সেই চিত্রটা, সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরে, যে মানুষের ধর্ম নিয়ে অন্ধবিশ্বাস, চামড়ার রং নিয়ে অহংকার, প্রতিশোধ স্পৃহা, অর্থের অহংকার, অর্থ না থাকলে যাদের অর্থ আছে তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার একটা তীব্র বাসনা, লোভ, এই সমস্ত কিছু, এই সমস্ত রিপুগুলো আমাদের এই সমাজটাকে প্রতিদিন প্রতিনিয়ত অল্প অল্প করে কুঁড়ে কুঁড়ে খেয়ে নিচ্ছে। আমার মনে হয় এই কবিতাটির মধ্যে দিয়ে কবি আমাদের এই শিক্ষাটি দেওয়ার চেষ্টা করছেন যে আমরা চাইলেই বোধহয় সমাজটাকে একদম অন্যভাবে তৈরি করতে পারি। এটাই, এই মেসেজটাই দ্য কোল্ড উইদিন কবিতার মধ্যে দিয়ে জেমস প্যাট্রিক কিনে বলার চেষ্টা করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। এই ভিডিওটি আর প্রলম্বিত করার কোনো মানে নেই, আমি এখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা যারা শুনছো এবং তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অজস্র ধন্যবাদ। তোমরা যারা শুনছো বা শুনলে তারা তোমাদের মতামত আমাকে জানাবে, কবিতাটি কেমন লাগলো জানাবে, এবং পরবর্তীতে আবার অন্য কোনো কবিতা নিয়ে বা অন্য কোনো বুক রিভিউ নিয়ে আমাদের কথা হবে। থ্যাংক ইউ।